সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রাসায়নিক গতিবিদ্যা অধ্যায়ের আরেকটি ক্লাসে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা মূলত রাসায়নিক গতিবিদ্যা অধ্যায় থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আরহেনিয়াস সমীকরণ, অর্থাৎ বিক্রিয়ার হারের উপরে তাপমাত্রার প্রভাবের যে সমীকরণ রয়েছে আরহেনিয়াস সমীকরণ, সেই সমীকরণ সংক্রান্ত বীজগাণিতিক সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা সমাধানে চলে যাই। দেখো, আজকে আমাদের প্রথম সমস্যা হচ্ছে যে একটি বিক্রিয়ায় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হতে 50 ডিগ্রি সেলসিয়াস করা হলে বিক্রিয়ার হার 3 গুণ হয়। বিক্রিয়ার সক্রিয় শক্তি গণনা করো। আচ্ছা, দেখো আমরা আরহেনিয়াস সমীকরণ থেকে কি জানি? আমরা জানি যে log K2 বাই K1 সমান সক্রিয় শক্তি EA divided by 2.303 R into 1 by T1 minus 1 by T2। তো লক্ষ্য করো, এই ক্ষেত্রে K2 হচ্ছে T2 তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক এবং K1 হচ্ছে T1 তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক। এখন দেখো আমরা কি জানি? আমরা জানি যে একটা বিক্রিয়ার যে হার, এটাকে যদি আমরা R দিয়ে প্রকাশ করি এবং বিক্রিয়ার হার ধ্রুবককে যদি আমরা হচ্ছে K দিয়ে প্রকাশ করি, তাহলে বিক্রিয়ার হার সর্বদা বিক্রিয়ার হার ধ্রুবকের সমানুপাতিক হয়। ওকে, সো দেখো এখানে তো আমরা লিখতে পারি যে R2 upon R1 সমান K2 upon K1। ওকে, আচ্ছা, এখন লক্ষ্য করো বলা হচ্ছে যে তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াস হতে 50 ডিগ্রি সেলসিয়াস করা হয় তাহলে বিক্রিয়ার হার 3 গুণ হয়। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা বলতে পারি R2 হবে 3R1, নিচে হচ্ছে R1 সমান কি হবে K2 বাই K1। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের K2 ডিভাইড বাই K1 এটা সমান কত হবে 3 হবে 3। আচ্ছা, আর দেখো আমাদের ইনিশিয়াল টেম্পারেচার T1 ছিল আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 293 কেলভিন। ওকে, কেলভিন। আর আমাদের T2 হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, that means 323 কেলভিন। ওকে, আচ্ছা, তাহলে লক্ষ্য করো আমরা এখন আমাদের যে মেইন ইকুয়েশনটা আছে এখানে আমরা কি করতে পারি? দেখো আমরা লিখতে পারি log K2 upon K1 কত বলতে হবে 3। হ্যাঁ, log 3 সমান, দেখো এক্ষেত্রে আমাদের EA টা বের করতে হবে, আর নিচে আমরা লিখতে পারবো 2.303। আর এর মান এক্ষেত্রে আমরা বসাবো 8.314 1 বাই, দেখো আমাদের T1 হচ্ছে 293 মাইনাস T2 হচ্ছে আমাদের 323। ওকে, দেখো এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করি দেখা যাবে যে আমাদের সক্রিয় শক্তির মান EA এটা আমাদের চলে আসবে 28.81 কিলো জুল পার মোল। ওকে, সো এটা হলো আমাদের आंसर। ওকে, সো দেখো আমাদের কিন্তু খুব সহজ। তুমি জাস্ট হচ্ছে যে মানগুলো প্রশ্নে দেওয়া আছে, মানগুলো তুমি সূত্রে বসাই দিলে তোমরা সক্রিয় শক্তির মান পেয়ে যাবে। আচ্ছা, এবার চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, নেক্সট ম্যাথে আমাদের বলা হচ্ছে একটি বিক্রিয়ার আরহেনিয়াস ধ্রুবক ও সক্রিয় শক্তির মান যথাক্রমে 4 × 10^13 পার সেকেন্ড এবং 98.6 কিলোজুল পার মোল কোন তাপমাত্রায় বিক্রিয়াটির হার ধ্রুবক 1.1 × 10⁻³ পার সেকেন্ড হবে। আচ্ছা, লক্ষ্য করো কিভাবে সলভ করব এটা।
হচ্ছে ln a মাইনাস ea আপন rt। ওকে, আচ্ছা লক্ষ্য করে এক্ষেত্রে আমাদের টেম্পারেচার বের করতে হবে। তাহলে লক্ষ্য করো যে আমাদের হার্ড ধ্রুবকের মান দেওয়া আছে, দেখো আমাদের হার্ড ধ্রুবকের মান দেওয়া আছে কত, দেখো 1.1 * 10⁻³ এটা হচ্ছে আমাদের হার্ড ধ্রুবক, a এর ভ্যালু দেওয়া আছে। ওকে, এরপরে দেখো আমাদেরকে হচ্ছে যে আরহেনিয়াস ধ্রুবকের মান দেওয়া আছে, এই যে দেখো এটা হচ্ছে আমাদের আরহেনিয়াস ধ্রুবক, এটা হচ্ছে আমাদের a এর ভ্যালু। আর দেখো এই যে আমাদের সক্রিয় শক্তির মান দেওয়া আছে 98.6 কিলোজুল পার মিনিট। আচ্ছা সো জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিব। তখন দেখো k এর মান কত, দেখো k এর মান হচ্ছে 1.1 * 10⁻³ আর আমাদের a এর মান হচ্ছে 4 * 10⁻13। ওকে, মাইনাস দেখো সক্রিয় শক্তির মানটা আমরা হচ্ছে জুলে কনভার্ট করে ফেলবো, এটা আসবে 98.6 কিলোজুল মানে 10³ জুল। আর দেখো আর আমাদের আর এর মান আমরা জানি 8.314 টেম্পারেচার T। আমরা দেখি আমরা সলভ করি, দেখো আমরা দেখি সলভ করি, সলভ করলে আমাদের টেম্পারেচার মান চলে আসবে 310.96 কেলভিন। সেটা হচ্ছে আমাদের आंसर। ওকে, আচ্ছা তো দেখো এর কিন্তু কি কিন্তু আমাদের হার্ড ধ্রুবক না, এটা কি হচ্ছে আমাদের কেলভিন, টেম্পারেচার কেলভিন। ওকে, এবার চলো আমরা আমাদের নেক্সট চলে যাই। দেখো বলা হচ্ছে একটি বিক্রিয়ায় 273 কেলভিন তাপমাত্রায় হার্ড ধ্রুবক 7.87 × 10⁻7 পার সেকেন্ড, 293 কেলভিন তাপমাত্রায় হার্ড ধ্রুবক গণনা করো যদি সক্রিয় শক্তি 103 কিলোজুল পার মোল হয়। আচ্ছা এটা কিভাবে সলভ করব, তো দেখো মনে করো ইনিশিয়াল টেম্পারেচার T1, এটা কিন্তু ধরলাম হচ্ছে 273 কেলভিন, তাহলে T1 তাপমাত্রায় হার্ড ধ্রুবক হচ্ছে K1, এটার ভ্যালু হচ্ছে আমাদের 7.87 ইনটু 10⁻⁻7 পার সেকেন্ড। আচ্ছা এবার আমাদের T2 দেওয়া আছে, দেখো T2 দেওয়া আছে হচ্ছে 293 কেলভিন, T2 তাপমাত্রায় আমাদের বিক্রিয়ার হার্ড ধ্রুবক K2, এটা হচ্ছে আমাদের কত দেখো, ও এটা আমাদের বের করতে হবে, K2 আমাদের বের করতে হবে। আর দেখো আমাদের সক্রিয় শক্তির মান কি বের আছে, সক্রিয় শক্তির মান কত 103 কিলোজুল পার মিনিট। আচ্ছা এখন দেখো আমরা আমাদের ইকুয়েশনটা লিখি, আমাদের ইকুয়েশনটা কি বলা, আমাদের ইকুয়েশনটা হচ্ছে log K2 upon K1 সমান EA upon 2.303 R into 1 by T1 minus 1 by T। এবার মানগুলো বসিয়ে দিই, log K2 এর মান আমাদের কত, দেখো K2 এর মান আমাদের বের করতে হবে, K2 এর মান আমাদের বের করতে হবে, K1 এর মান কত 7.87 into 10⁻⁻7 সমান সক্রিয় শক্তি 103 কিলোজুলকে আমরা জুলে নিব, তাহলে ইনটু 10³ ডিভাইড বাই 2.303 আর বসাবো আমরা 8.314। ওকে, আচ্ছা ইনটু 1 বাই T1 হচ্ছে আমাদের 273 মাইনাস আর T2 হচ্ছে আমাদের 293। ওকে, আচ্ছা এখন আমরা যদি এটা সলভ করি সেক্ষেত্রে আমাদের K2 এর মান চলে আসবে, এটার মান চলে আসবে আমাদের 1.74 into 10⁻⁻5 per second। ওকে, সো এটা হচ্ছে আমাদের आंसर।
আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো আমাদের নেক্সট আমরা চলে যাই। তাহলে বলা হচ্ছে যে 407 কেলভিন তাপমাত্রায় একটি বিক্রিয়ার হার ধ্রুবক 9.5 × 10⁻⁵ পার সেকেন্ড এবং 420 কেলভিন তাপমাত্রায় হার ধ্রুবক 1.9 × 10⁻⁴ পার সেকেন্ড আরহেনিয়াস ধ্রুবকের মান গণনা করো। আচ্ছা তো দেখো এক্ষেত্রে তুমি কি করবা, এক্ষেত্রে তুমি প্রথমে তুমি বিক্রিয়ার সক্রিয় শক্তির মানটা বের করবে। ওকে আচ্ছা তো দেখো তুমি এখানে প্রথমে যেটা করবে দেখো কি কি দেওয়া আছে। এখানে তোমাকে প্রথমে T1 দেওয়া আছে, ইনিশিয়াল টেম্পারেচার দেখো T1 দেওয়া আছে হচ্ছে 407 কেলভিন। এরপর দেখো আমাদের হার ধ্রুবক K1 দেওয়া আছে 9.5 into 10⁻⁵ পার সেকেন্ড। T2 দেওয়া আছে T2 দেওয়া আছে 420 কেলভিন। K2 দেওয়া আছে 1.9 into 10⁻⁴। আচ্ছা সেটা আমরা প্রথমে E এরটা বের করব, E এর মানটা বের করব। আচ্ছা আমরা লিখবো, দেখো আমরা লিখবো তুমি যদি লগ এর সূত্র ইউজ করতে পারো, এর এর সূত্র ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। ধরো তুমি হচ্ছে যে লগ ইউজ করবে, লগ না K2 আপন K1 সমান EA আপন 2.303 R into 1/T1 - 1/T। আচ্ছা দেখো এখানে লগ মানগুলো বসিয়ে দাও। K2 হচ্ছে আমাদের 1.9 10⁻⁴, K1 হচ্ছে 9.5 10⁻⁵। আমরা E এর মান বের করব, দেখো আমরা E এর মান বের করব 2.303 আর এর ভ্যালু হচ্ছে 8.314 1/T1 কত 407 মাইনাস 1/T2 আমাদের কত 420। ওকে এই ক্ষেত্রে তুমি হচ্ছে যে সক্রিয় শক্তির একটা মান প্রথমে বের করো। সক্রিয় শক্তির একটা মান বের হবে, তাহলে এটা কোন এককে বের হবে, জুল পার মোল এককে বের হবে। কোন বের হবে জুল পার মোল এককে বের হবে। আচ্ছা ওকে এখন লক্ষ্য করো, এখন বলা হচ্ছে আরহেনিয়াস ধ্রুবকের মান গণনা করো। এখন ধরো তুমি হচ্ছে লিখবা, আমরা জানি যে ln k সমান হচ্ছে ln a মাইনাস ea আপন r t, এটা আমরা জানি। এখন তো তুমি যে কোনো তাপমাত্রা নিয়ে হিসাব করতে পারো। ধরো তুমি ln k বলতে ধরো তুমি এই এটা কনসিডার করতে পারো, k1 টা কনসিডার করতে পারো। সেটা কত হবে 9.5 × 10⁻⁵ 9.5 into 10⁻⁵। ওকে আচ্ছা তাহলে সমান আমরা লিখতে পারি ln a, দেখো লিখতে পারি ln a মাইনাস দেখো মাইনাস সক্রিয় শক্তির মান। দেখো আমরা আগের অংশে সক্রিয় শক্তির যে মানটা পাবো, এই মানটা হচ্ছে যে আমরা এখানে বসাই দেব। এই মানটা আমরা এখানে বসাই দেব, এই আমরা এখানে বসাই দেব। আর এর ভ্যালু আমরা 8.314 বসাবো ইনটু টেম্পারেচার। দেখো টেম্পারেচার এটা কত, আমরা K1 নিয়ে কাজ করতেছি, জন্য আমরা টেম্পারেচার T1 বসাইতে হবে। এজন্য আমাদের T1 হবে 407, আমাদের টেম্পারেচার হবে 407। আচ্ছা সেটা দেখো এখন তুমি যদি এটা ক্যালকুলেট করো তুমি কিন্তু a এর মান পেয়ে যাবে।
এর মান তুমি পেয়ে যাবে। এর মান তুমি পেয়ে যাবে। ওকে, সো এটাতে দেখো যে এর এককটা কি আসতে পারে, দেখো এর এককটা কি আসতে পারে। আগে দেখো কে এর একক কি, দেখো কে এর এককটা কি দেওয়া আছে। কে এর এককটা দেওয়া আছে হচ্ছে তোমার পার সেকেন্ড, পার সেকেন্ড দেওয়া আছে, পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে তোমার ই এর একক কি বলো, জুল পার মোল, জুল পার মোল। আর আর এর একক কি দেখো, জুল পার কেলভিন পার মোল। আমাদের এখানে কেলভিন আছে, তো আলটিমেটলি তুমি দেখো যে এখানে কিন্তু কোনো একক থাকবে না, কারণ নিচের জুল পার মোল এবং ই এর জুল পার মোলটা ক্যান্সেল আউট হবে। আবার এই কেলভিন, কেলভিনটা 407 কেলভিন যেটা আছে এটা আবার আর এর কেলভিন ইনভার্স ওয়াল দিয়ে ক্যান্সেল আউট হবে। তাহলে কোনো একক এখানে কিন্তু থাকবে না, এখানে থাকবে না। তাহলে এগুলো দেখো যে এখানে কে এর একক যেহেতু হচ্ছে যে তোমার সেকেন্ড ইনভার্স 1, তাহলে এল এর এর এককটাও কি সেকেন্ড ইনভার্স 1ই আসা উচিত। তাহলে দেখো যে তোমার এর এককটাও কি আসবে, সেকেন্ড ইনভার্স 1। যদি তুমি হিসাব করে দেখবে, হিসাবটা করে দেখবে যে এর এককটা কি সেকেন্ড ইনভার্স 1ই চলে আসবে। আচ্ছা, বেসিক্যালি আমরা হার্ডুকোর এখন দেখতে পাচ্ছি সেকেন্ড ইনভার্স 1 বা সম ইনভার্স 1। আমরা অলরেডি জানি যে কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে হার্ডুকোর একক সম ইনভার্স 1 প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু অলরেডি জানি। আচ্ছা, এবার চলো আমাদের পরবর্তী আমরা চলে যাই। দেখো এই ম্যাথডে বলা হচ্ছে যে n2 3s2 থেকে 2ns3 22 ক্যালোরি প্লাস ডেল্টা এর মান হচ্ছে দেওয়া আছে। দেখো বলা হচ্ছে বিক্রিয়ার ইয়ে হচ্ছে 70 কিলো ক্যালোরি হলে 2ns3 থেকে n2 3s2 এর ইয়ে কত হবে। আচ্ছা, ইয়ে কত, এখন লক্ষ্য করো এটা সলিউশন আমি কিভাবে করব। আচ্ছা, দেখো এই ক্ষেত্রে আমাদের যে রিঅ্যাকশনটা আছে যে n2 3h2 থেকে 2ns3। আচ্ছা, দেওয়া আছে +22 কিলো ক্যালোরি। আচ্ছা, কিলো ক্যালোরি। আচ্ছা, কিলো ক্যালোরি। এখন দেখো আমরা সবাই জানি যে যদি প্লাস দিয়ে তাপ লেখা থাকে, প্লাস দিয়ে যদি ভাই তাপ শক্তি পরিমাণ লেখা থাকে, তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া বলতো, এটা হচ্ছে একটা তাপোৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপোৎপাদী বিক্রিয়া। তো এক্ষেত্রে বলো যে ডেল্টা এইচ যেটা আছে, আমাদের যে ডেল্টা এইচ, এই ডেল্টা এইচ এর মানটা কত পাবো, -22 কিলো ক্যালোরি। ওকে, এটা ভাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এখন দেখো যে n2 3s2 থেকে 2s3, এটাকে যদি আমরা ফরওয়ার্ড রিঅ্যাকশন বিবেচনা করি, এটাকে যদি আমরা ফরওয়ার্ড রিঅ্যাকশন বিবেচনা করি, এটাকে যদি আমরা কি ফরওয়ার্ড রিঅ্যাকশন বিবেচনা করি, তাহলে 2ns3 থেকে n2 3s2 এটা কি হবে, এটা আমাদের ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এটা মানে কি হবে বলো, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা এটাকে ফরওয়ার্ড রিঅ্যাকশন বিবেচনা করি, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড রিঅ্যাকশন, ফরওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে আমাকে বলো, এই রিঅ্যাকশন 2ns3 থেকে n2 3h2 এটা কি হবে, এটা হবে তোমার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। কি হবে? ব্যাকওয়ার্ড
এটা হবে তোমার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। আচ্ছা ঠিক আছে, এখন লক্ষ্য করো, আমরা জানি সবাই এটা যে আমাদের যে ডেল্টা এইচ আছে, ডেল্টা এইচ, এই ডেল্টা এইচ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ফরওয়ার্ড, মানে ফরওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি, ফরওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি, ফরওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি মাইনাস হচ্ছে এটা ই এ ব্যাকওয়ার্ড, মানে হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের কি অ্যাক্টিভেশন এনার্জি। হ্যাঁ, তাহলে আমাদের ডেল্টা এইচ আমরা কি লিখতে পারি, ফরওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি মাইনাস ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের কি অ্যাক্টিভেশন এনার্জি। সো এখন দেখো, এখন ডেল্টা যে মান কত, -22। ওকে, আচ্ছা, এখন দেখো ফরওয়ার্ড রিঅ্যাকশনের এবং ফরওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি কত দেখো 70 কিলো ক্যালোরি। তাহলে এটা হবে 70 মাইনাস কি হবে অ্যাক্টিভেশন এনার্জি ব্যাকওয়ার্ড। তাহলে দেখো, তাহলে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি ব্যাকওয়ার্ড ব্যয় কত হবে, দেখো কত হবে, এটা হবে আমাদের 70 প্লাস 22, 70 প্লাস 22, তাহলে হচ্ছে প্লাস 92 কিলো ক্যালোরি, 92 কিলো, এটা হচ্ছে আমাদের आंसर। ওকে, বুঝতে পারলে যে আমাদের ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি কত হবে 92 কিলো ক্যালোরি, 92 কিলো ক্যালোরি। আচ্ছা, সো এখন চলো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। খুব সহজ সিলেক্টিভ সময় চলে, এখানে তোমাকে জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে যে ডেল্টা এইচ সমান ফরওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি মাইনাস ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা চলো, এবার আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। এবার চলো আমরা একটু পড়াশোনা করব তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের প্রভাবক বা ক্যাটালিস্ট। সেগুলো হচ্ছে বেসিক্যালি তোমাদের এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। ওকে, আচ্ছা চলো, ক্যাটালিস্ট বা প্রভাবক জিনিসটা অ্যাকচুয়ালি কি আমরা চেষ্টা করি আমরা দেখো। প্রভাবক হচ্ছে যারা বিক্রিয়ার গতি বাড়ায় বা কমায়, যারা বিক্রিয়ার গতি বাড়ায় বা কমায়, ওকে কমায়, তার মানে প্রভাবক হচ্ছে এমন কিছু রাসায়নিক পদার্থ যারা বিক্রিয়ার গতি বাড়াতেও পারে, বিক্রিয়ার গতি কি কমাতেও পারে। ওকে, আবার বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি কমায় এবং বাড়ায়, হ্যাঁ এবং বাড়ায়, কমায় এবং কমায় এবং বাড়ায়। আচ্ছা, তার মানে দেখো, তার মানে প্রভাবক হচ্ছে বিক্রিয়ার গতি বাড়াতেও পারে কমাতেও পারে, আবার প্রভাবক হচ্ছে বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি কমাতেও পারে বাড়াতেও পারে। আচ্ছা, এবার চলো প্রভাবকের প্রভাবে প্রথমে আমাদের ধনাত্মক প্রভাবক। দেখো ধনাত্মক প্রভাবক কি করে, যারা বিক্রিয়ার গতি বাড়ায়, যারা বিক্রিয়ার গতি বাড়ায় এবং বিক্রিয়কের এই মানে অ্যাক্টিভেশন এনার্জি মানে সক্রিয়ণ শক্তি কমায়। ওকে, সো এটা ভাই এইটা কি, এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি, বা সক্রিয়ণ শক্তি। আচ্ছা, তাহলে দেখো ধনাত্মক প্রভাবক কি করবে, বিক্রিয়ার গতি বাড়াবে, কিভাবে বাড়াবে, বিক্রিয়কের সক্রিয় শক্তিকে কমিয়ে। কারণ তুমি যদি বিক্রিয়কের সক্রিয় শক্তি কমাইতে পারো, ফলে বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য বিক্রিয়ক অণুগুলোকে কম শক্তি অর্জন করতে হবে, ফলে তাড়াতাড়ি তারা বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে এবং বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা এক্সাম্পল দেখো, যেমন এই যে হাইড্রোজেন অক্সাইড বিক্রিয়া করে পানি তৈরি করতেছে, এক্ষেত্রে প্লাটিনাম চূর্ণ কি একটা পজিটিভ ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয়।
KClO3 এটাকে উত্তপ্ত করলে পাওয়া যায় KCl এবং অক্সিজেন গ্যাস। তো এক্ষেত্রে ম্যাঙ্গানিজ অক্সাইড MnO2 এটা হচ্ছে একটা ধনাত্মক প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আসলে ঋণাত্মক প্রভাবক যারা বিক্রিয়ার গতি কমায় ও বিক্রিয়কের অ্যাক্টিভেশন এনার্জি বাড়ায়। ওকে, বাড়ায়। ঋণাত্মক প্রভাবক কি করবে? বিক্রিয়ার গতি কমাবে। কিভাবে কমাবে? বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করার মাধ্যমে। কারণ বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করলে বিক্রিয়ক অণুগুলোকে বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য আরো বেশি পরিমাণ শক্তি কি অর্জন করতে হবে, বলে তারা তাড়াতাড়ি বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে না। ওকে, আচ্ছা, এটা মাথায় রাখবা যে বিক্রিয়ার গতি বাড়লে সক্রিয়ণ শক্তি কমে যায়, আর বিক্রিয়ার গতি কমলে সক্রিয়ণ শক্তি বেড়ে যায়। আচ্ছা, এবার দেখো হাইড্রোজেন পারঅক্সাইডের যে বিয়োজন, এখানে আমি কি পাচ্ছি? পানি এবং অক্সিজেন। তো এখানে দেখো H3PO4 ফসফরিক অ্যাসিড অথবা H2SO4 সালফিউরিক অ্যাসিড অথবা গ্লিসারিন, এগুলো হচ্ছে কি ঋণাত্মক প্রভাবক হিসেবে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এবার চলো আমরা করব অটো প্রভাবক বা স্বপ্রভাবক। যেমন দেখো এক্ষেত্রে আমরা যদি অম্লীয় মাধ্যমে মানে H2SO4 এর প্রেজেন্সে আমরা যদি অক্সালিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যানেটের বিক্রিয়া আমরা যদি ঘটাই, তো দেখো যে পটাশিয়াম পারম্যানেট বিক্রিয়ার শুরুতে হচ্ছে গোলাপি বর্ণের থাকে। এবার যখন বিক্রিয়াটা ঘটে তখন সেক্ষেত্রে হচ্ছে যে তোমার ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হয়। তো এই ম্যাঙ্গানিজ সালফেটের যে Mn2+ আয়নটা আছে, এটা মূলত অ্যাকচুয়ালি এই বিক্রিয়াতে স্বপ্রভাবক হিসেবে কাজ করে। মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন কোনো একটা উৎপাদ যদি হচ্ছে যে প্রভাবক হিসেবে কাজ করা শুরু করে, তখন এটাকে আমরা বলি অটো প্রভাবক বা স্বপ্রভাবক। মানে এখানে আমাকে বাইরে থেকে কোনো প্রভাবক এখানে দিতে হচ্ছে না, বিক্রিয়ার ফলে উৎপন্ন কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্স বা পদার্থই আসলে প্রভাবকের ভূমিকাটা পালন করছে। তো এক্ষেত্রে এই Mn2+ তোমার এখানে স্বপ্রভাবক হিসেবে কাজ করে এবং এই পটাশিয়াম পারম্যানেটের গোলাপি বর্ণটা অতি দ্রুত কি দূর করে ফেলে। তো এটা দেখো Mn2+ আমরা দেখেন একটা পজিটিভ ক্যাটালিস্ট হিসেবে রোল প্লে করছে, বা ইউ ক্যান সে এটা হচ্ছে অটো প্রভাবক বা স্বপ্রভাবক হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা, এবার দেখো আমরা করব আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক জিনিসটা কি? তো দেখো তুমি যদি সোডিয়াম সালফাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া দাও, এক্ষেত্রে সোডিয়াম সালফেট তৈরি হয়। ওকে, বাট তুমি যদি সোডিয়াম আর্সেনাইড, এটা হচ্ছে তোমার Na3ASO3, সোডিয়াম আর্সেনাইডের সাথে তুমি যদি অক্সিজেনের বিক্রিয়া দাও, দেখবে যে কোনো বিক্রিয়া হয় না, নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া হয় না। কিন্তু তুমি যদি এই সোডিয়াম আর্সেনাইডকে সোডিয়াম সালফেটের প্রেজেন্সে তুমি যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও, তখন তুমি দেখবা যে সোডিয়াম সরি একটু ভুল হয়েছে, এটা SO3 হবে, কারেকশন করে নাও, এটা Na2SO3 হবে। ওকে, সেক্ষেত্রে দেখো তুমি যদি সোডিয়াম আর্সেনাইডকে তুমি যদি সোডিয়াম সালফাইডের প্রেজেন্সে তুমি হচ্ছে যে তুমি যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও, এবার তুমি দেখবা যে সোডিয়াম সালফাইড জানিত হয়ে সোডিয়াম সালফেটে কনভার্ট হয়েছে এবং সোডিয়াম আর্সেনেটে কনভার্ট হয়ে গেছে Na3ASO। তাহলে সোডিয়াম আর্সেনাইড কিন্তু সিঙ্গেল থাকা অবস্থায় সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছিল না, বাট যেই সোডিয়াম আর্সেনাইডের সাথে সোডিয়াম সালফাইড চলে আসলো, তখন সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম আর্সেনেটে পরিণত হচ্ছে। তার মানে এক্ষেত্রে সোডিয়াম সালফেটটা একটা আবিষ্ট প্রভাবক হিসেবে কাজ করছে, মানে সে আরেকজনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে কি সহায়তা করছে। এই জন্য আমরা সোডিয়াম সালফেটকে কি বলতে পারবো? একটা আবিষ্ট প্রভাবক। চলো এবার আমরা পরের অংশে চলে যাই। এবার আমরা দেখব প্রভাবক সহায়ক বা এগুলোকে বলা হয় প্রমোটার অর অ্যাক্সিলারেটর। দেখো প্রভাবক সহায়ক কি জিনিস? প্রভাবকের সাথে থেকে প্রভাবকের প্রভাবক ক্ষমতা বাড়াবে। ওকে, যেমন দেখো তুমি
নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করো হ্যাবারবোস পদ্ধতিতে। এক্ষেত্রে দেখো আমাদের যে লৌহ চূর্ণ এক্ষেত্রে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। তবে এক্ষেত্রে আমরা যদি এই লোহার সাথে কিছু মলিবডেনাম ধাতুর গুঁড়া ব্যবহার করি তো দেখা যাবে যে আয়রনের যে ক্যাটালাইসিস পাওয়ার বা প্রভাবন ক্ষমতা সেটা আরো বেড়ে যায়, মানে সে বিক্রিয়ার গতিকে আরো বেশি বৃদ্ধি করতে পারে। এই জন্য মলিবডেনামকে আমরা বলতে পারবো আয়রনের প্রভাবক সহায়ক। আচ্ছা, এবার আমরা দেখব প্রভাবক বিষ বা ক্যাটালিস্ট পয়জন। প্রভাবক বিষ কি করে? প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমায়। ওকে, যেমন দেখো তুমি যদি ইথাইনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দাও তো এই ক্ষেত্রে প্যালাডিয়াম হচ্ছে যে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, বাট এই ক্ষেত্রে আমরা প্যালাডিয়ামের সাথে কিছু বেরিয়াম সালফেট ব্যবহার করে থাকি যাতে করে এই ইথাইনটা বিজারিত না হয়ে ইথেনে যেতে না পারে, মানে বিক্রিয়াটা যাতে ইথিন পর্যন্ত স্টপ হয়ে যায়, মানে আমরা ইথিন পর্যন্ত গিয়ে বিক্রিয়াটাকে বন্ধ করে দেব। মানে এক্ষেত্রে আমরা কি করলাম, আমরা এই যে প্যালাডিয়ামের যে প্রভাবক ক্ষমতা এটাকে আমরা কমিয়ে দিলাম কি ব্যবহার করে? বেরিয়াম সালফেট ব্যবহার করে। এই জন্য আমরা বলতে পারবো যে বেরিয়াম সালফেট এক্ষেত্রে প্রভাবক বিষ হিসেবে ভূমিকা পালন করছে। আচ্ছা, সো এটা দেখো তুমি যদি SO2 অক্সিজেন বিক্রিয়া করে SO3 তৈরি করে এক্ষেত্রে প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডকে আমরা ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে প্রভাবক বিষ হচ্ছে আমাদের কি? আর্সেনিক অক্সাইড AS2O3। আচ্ছা, এরপর দেখো নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, তো এই ক্ষেত্রে আমাদের ক্যাটালিস্ট হচ্ছে আয়রন। ক্ষেত্রে আমরা চাইলে হাইড্রোজেন সালফাইডকে প্রভাবক বিষ হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর আমরা দেখব সমসত্ব প্রভাবক। দেখো এটা হচ্ছে আমাদের হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে যদি আমাদের বিক্রিয়ক উৎপাদ এবং প্রভাবক যদি সবগুলাই একই ভৌত অবস্থায় থাকে তখন তাকে আমরা কি বলি? সমসত্ব প্রভাবক বা হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। যেমন তো এক্ষেত্রে SO2 O2 আমাদের প্রভাবক হচ্ছে নাইট্রিক অক্সাইড NO এবং SO3 সবাই কি গ্যাসীয় ভৌত অবস্থায় আছে। এরপর দেখো যে আমাদের চিনিকে যদি আমরা আদ্র বিশ্লেষিত করি তো এক্ষেত্রে আমরা কি পাবো? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। সো এক্ষেত্রে দেখো যে চিনি হচ্ছে আমাদের অ্যাকুয়াস, মানে এটা পানিতে আছে, ওয়াটারটা ইজ ইউজুয়ালি লিকুইড। ওকে, H+ আমাদের অ্যাকুয়াস, গ্লুকোজ এটা আমাদের অ্যাকুয়াস, ফ্রুক্টোজ এটা আমাদের কি অ্যাকুয়াস। তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমাদের বিক্রিয়ক উৎপাদ প্রভাবক সবাই একই ভৌত অবস্থায় আছে, এই জন্য এটা আমাদের সমসত্ব প্রভাবক। এবার আমরা দেখতে পারি অসমসত্ব প্রভাবক বা হেটেরোজিনিয়াস ক্যাটালাইসিস। অর্থাৎ এক্ষেত্রে যদি আমাদের বিক্রিয়ক উৎপাদ এবং প্রভাবক যদি একই ভৌত অবস্থায় না থাকে তখন তাকে আমরা কি বলবো? হেটেরোজিনিয়াস ক্যাটালাইসিস। তো এখানে দেখো যে আমাদের SO2 O2 বিক্রিয়া করে SO3 বানাচ্ছে, তো এক্ষেত্রে দেখো যে SO2 গ্যাস O2 গ্যাস SO3 গ্যাস, বাট যে প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এগুলো হচ্ছে কঠিন অবস্থায় ব্যবহৃত হয়। এবারে দেখো নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া বানাচ্ছে, সো এক্ষেত্রে দেখো নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া এই তিনজনই হচ্ছে যে গ্যাস, বাট আয়রনের ক্ষেত্রে কি কঠিন অবস্থায় থাকে। এক্ষেত্রে বিক্রিয়ক উৎপাদ এবং প্রভাবক একই ভৌত অবস্থায় না থাকার কারণে এই ধরনের প্রভাবনকে আমরা বলি অসমসত্ব প্রভাবন। আচ্ছা, তো এবার চলো আমাদের নেক্সট টপিক হচ্ছে আমাদের এনজাইম। সো এক্ষেত্রে দেখো যে এক্ষেত্রে আমাদের স্টার্চ থেকে যদি আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করতে চাই, সো দেখো যে এখানে কিভাবে তৈরি করতে পারি। স্টার্চকে যদি আমরা হচ্ছে যে পানির সাথে বিক্রিয়া দিই এবং এখানে যদি ডায়াস্টেজ এনজাইম থাকে, সো ডায়াস্টেজ এনজাইম এটা থাকার কারণে স্টার্চ থেকে আমরা পেয়ে যাব চিনি বা সুক্রোজ। দেন দেখো এই চিনি মেলটেজ নামক এনজাইমের উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত হয়ে তৈরি করে হচ্ছে গ্লুকোজ। দেন আমাদের এই যে গ্লুকোজ এটা জাইমেজ নামক এনজাইমের উপস্থিতিতে ভেঙে গিয়ে তৈরি হয় ইথানল এবং কার্বন ডাই অক্সাইড। ওকে, আর আমাদের যে চিনি এটা ইনভার্টেজ নামক এনজাইমের উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত কি তৈরি করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এখানে তুমি একটু ভাইয়া এই এনজাইমের নামগুলো মুখস্থ রাখো, বা তুমি যে এভাবে মনে রাখতে পারো যে স্টার্চকে ড্যামেজ করলে ভাই কি পাওয়া যায়? ইথানল এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। তার মানে তিনটা এনজাইম কি আমাদের ড্যামেজ, মানে কি ড্যাম মানে হচ্ছে ডায়াস্টেজ, মে মানে হচ্ছে মেলটেজ এবং জ মানে হচ্ছে আমাদের কি জাইমেজ। ওকে, তাহলে স্টার্চকে ড্যামেজ করলে কি পাওয়া যায়? ইথানল এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এই হচ্ছে আমাদের এনজাইমের ক্রিয়া কৌশল বা এনজাইমের কাজ। তাছাড়া এই বিষয়গুলো বা এই টপিকগুলো তুমি যদি পড়ো তাহলে তুমি এই অংশটাকে খুব ইজিলি তুমি এমসিকিউগুলো আনসার করতে পারো। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের রাসায়নিক গতিবিদ্যার সমস্ত টপিক আমরা হচ্ছে যে কভার করে ফেলছি। এটা হচ্ছে আমাদের রাসায়নিক গতিবিদ্যার সর্বশেষ লেকচার এবং আমরা চেষ্টা করেছি এই রাসায়নিক গতিবিদ্যার সব টপিক এবং সব ধরনের গাণিতিক সমস্যা তোমাদেরকে দেখানো, যাতে তোমরা হচ্ছে যে
বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে বা এই চ্যাপ্টার থেকে বা রাশি প্রতিযোগিতার অংশ থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমাদের সহজে আনসার করতে পারবে। তো আশা করা যায় তোমাদের এই প্লেলিস্টটি ভালো লেগেছে এবং তোমরা এই প্লেলিস্টটা ভালোভাবে কমপ্লিট করবে, ম্যাথগুলো প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। ওকে, তো ইনশাআল্লাহ আমরা আমাদের নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।